মানুষহত্যার দায়ে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়ার বিচার বাংলার মাটিতেই হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, মানুষ হত্যা করে বিদেশিদের সমর্থন হারিয়েছেন খালেদা জিয়া। ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আওয়ামী লীগের এই জনসভা ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনকে চিহ্নিত করলেন সন্ত্রাস আর মানুষ হত্যার কর্মসূচি হিসেবে। তিনি আন্দোলনের ডাক দেন, অবরোধের ডাক দেন, তার অবরোধ কেউ মানে না। তিনি হরতালের ডাক দেন, তার হরতাল কেউ মানে না। অভিযোগ করেন খালেদা জিয়া নিজ কার্যালয়ে বসে জনগণকে হত্যার নির্দেশ দিচ্ছেন আর দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে অবজ্ঞা করছেন আদালতকে। আজকে একটার পর একটা ঘটনা তিনি ঘটিয়ে যাচ্ছেন। তিনি কি ভেবেছেন কি? আমরা ধৈর্য ধরছি, আমরা মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি, আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছি, আর উনি ওখানে অফিসের মধ্যে বসে থেকে উনি হুকুম দিয়ে মানুষ হত্যা করছেন। শেখ হাসিনা বলেন, বিদেশিদের হাত ধরে ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর খালেদা জিয়া, কিন্তু সে আশার গুড়ে বালি। এতদিন আশা ছিল বিদেশ থেকে কেউ এসে ওনাকে একেবারে ক্ষমতায় বসে দেবেন, তাও স্পষ্ট বলে দিয়েছে জঙ্গিবাদ এখানে কখনো গ্রহণযোগ্য না। এই দেশের মানুষের রক্ত নিয়ে যারা খেলছে তাদের শাস্তি বাংলার মাটিতে হবেই হবে। একজন খুনের যে শাস্তি, সেই শাস্তি একদিন তাকে পেতে হবে। প্রধানমন্ত্রী অভিযোগ, যারা এই বোমা রাজনীতির পক্ষে সাফাই গায় তারাও একই দোষে দুষ্ট। এক শ্রেণীর লোক আছে, বিএনপি যতই অপরাধ করুক, খালেদা জিয়া যতই অপরাধ করুক, মানুষ হত্যা করুক, গুলি করুক, মানুষ প্রহার মারুক, ওনারা কি চোখেই দেখেন না। আর যারা এটা ঢাকার চেষ্টা করেন, এদের যারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন, প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন, তারাও সমান দোষে দোষী। তারা এই অপরাধ থেকে কখনো পার পাবেন না। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সুখে থাকলে দুঃখে থাকেন খালেদা জিয়া, আর তাই তার রাজনীতি দেশের উন্নয়ন এবং জনগণের বিরুদ্ধে। ৭ মার্চের ভাষণকে ছাপিয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠিন উচ্চারণ এবং আহ্বান সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস এবং জঙ্গিবাদীদের রুখে দেয়া। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেখ হাসিনা প্রথমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী হিসেবে, এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রী পরিষদ সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে সেখানে সাধারণ মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান সংকট মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আজকে খালেদা জিয়া যে কর্মসূচির নামে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, এটা হলো নাশকতা, জঙ্গি তৎপরতা, এটা হলো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। পৃথিবীর কোন দেশ জঙ্গি তৎপরতার সাথে যারা জড়িত, যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, তাদের সাথে সংলাপ করে না। আমাদেরও এই সমস্ত নাশকতাকারীদের সংলাপের কোনো প্রশ্নই ওঠে না। শোষিত বঞ্চিত লাখো মানুষ এদিন সমবেত হয়েছিল রেসকোর্স ময়দানে। অধীর হয়ে অপেক্ষা ছিল একটি নির্দেশের। কি বার্তা এনেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ? প্রজন্ম থেকে প্রজন্মে কি চেতনায় ধরা দেয় ৭ মার্চ, তাই জানাচ্ছেন সুস্মিতা ফেরদৌসী। ৭ কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। এই প্রজন্মের কাছে ৭ মার্চের ভাষণ প্রেরণা, চেতনাকে নাড়া দিয়ে যায় এমন এক বোধ। ৭ মার্চের ভাষণ শুনে তরুণদের অনেকেই ৭১-এর সেই সময়কে উপলব্ধি করতে পারেন। তাদের মতে ৭১-এ বাঙালিদের বঞ্চনা, শোষণ, দুঃখ, কষ্ট উঠে এসেছে এই ভাষণে। যতবারই শুনি ততবারই আমি খুব মিস করি। আমার কাছে মনে হয় যদি আমি ওই দিন থাকতাম অবশ্যই আমি সেই আন্দোলনে শরীক হতাম। পাকিস্তান সরকারের যে নিপীড়নমূলক বৈষম্যমূলক যে আচরণ যেটা ছিল, ওইটা ওই ভাষণের মধ্যে দিয়ে পরিস্ফুট হয়েছিল। আমি প্রধানমন্ত্রী চাই না। এই প্রজন্মের অনেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হন এই ভাষণ শুনে, দেশের প্রতি দায়িত্ববোধ অনুভব করেন নতুন করে।
সচেতনতা বোধ চলে আসে যে দেশের প্রতি আমাদের যে দায়িত্ব বা এখন দেশের যে বর্তমান অবস্থা এটাকে নিয়েই আমরা এখন ওনার এই কথাগুলো দিয়ে দেশপ্রেম বা স্বাধীনতার প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেগুলো এখনো ফিল করতে পারি। আমি যদি হুকুম দিতে নাও পারি। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরী মনে করেন 7 মার্চের ভাষণকে শুধু একটি গণ্ডিতে আটকে ফেলা হয়েছে, বরং প্রয়োজন এই ভাষণের আগে পরে সঠিক ইতিহাস চর্চার। 7 মার্চের ভাষণটা ছিল প্রস্তুতির ভাষণ। শেখ সাহেবের রাজনীতিটা আমরা যদি না বুঝে শুধুমাত্র তার ভাষণটা যদি বুঝি, তাহলে এই যে তার ভাষণে সে জয় পাকিস্তান বলেছে কিনা নিয়ে যে বিতর্কটা হলো, এইটা বিভ্রান্তিটা হলো, তাই হলো, সেটা আর হবে না, সেটা হতো না। তো আমরা আমাদের ইতিহাস চর্চাটাকে খুব কয়েকটা প্রতীকী জায়গায় সীমাবদ্ধ করছি। আমাদের 7 মার্চের ভাষণটার পূর্বের যে ইতিহাস আছে, পরবর্তীতে যে ইতিহাস আছে, এই দুটোকে আমাদের বোধহয় জানাটা খুব দরকার গবেষণার জন্য। আফসান চৌধুরীর মতে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের নির্মোহ বিশ্লেষণের পূর্ব শর্ত হলো মুক্তবুদ্ধির আবহ আর গণতন্ত্রের চর্চা। যেহেতু খুব দ্রুত আমরা 71 বা মুক্তিযুদ্ধকে রাজনীতিকরণ করে ফেলেছি, আমাদের পক্ষে একেবারে কেবলমাত্র ইতিহাস চর্চা, কেবলমাত্র ইতিহাসের তথ্য জানানোর উদ্দেশ্যে আমরা আর ইতিহাস চর্চা বোধহয় কখনোই করিনি। সুস্মিতা ফেরদৌসী, চ্যানেল 24, ঢাকা। চলমান অবরোধ কর্মসূচির মধ্যে আগামীকাল থেকে আবারও 72 ঘন্টা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। বলেন, রোববার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে। পাশাপাশি সোমবার দেশের সব জেলা, উপজেলা এবং মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল করারও ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে। হরতালের কারণে আগামীকাল এবং মঙ্গলবারে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি আর সমমান পরীক্ষা শেষ করতে সময় লাগলেও ফল প্রকাশ করা হবে 2 মাসের মধ্যেই। সকালে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় শেষে এই আশ্বাস দেন তিনি। বলেন, সময় মতোই শুরু হবে এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। সাধারণভাবে গার্জিয়ানরা আমরা যে এই পরিস্থিতিতে পরীক্ষা নিতে পারতেছি বা তারা নিতে পারতেছেন, এই জন্য তারা কিন্তু সন্তুষ্ট। আশা করছি যে আমাদের পরীক্ষা আমরা মোটামুটি এই মাসের মধ্যে শেষ করতে পারবো এবং 1 তারিখে আমরা এইচএসসি পরীক্ষা শুরু হবে, সেই দিন আমরা 1 তারিখে পরীক্ষা শুরু করতে পারবো। পরীক্ষার ফল 60 দিনের মধ্যে দিতে পারবো, পরীক্ষা শেষ হওয়ার। আমাদের এখন সারাক্ষণ একটাই টেনশন যে বাচ্চাকে কিভাবে পরীক্ষা দেয়া, বাচ্চাকে আমরা মানে এই আশঙ্কা মুক্ত করব। আমরা যেমন গার্জিয়ানরা সাফার হইতেছি, বাচ্চারাও, ওদের তো এত ধৈর্য নাই, এত পড়াশোনা করবে, বারবার হরতাল দিয়ে পরীক্ষা পিছায়। ক্যালেন্ডারের পাতা বলছে সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চিত্র ভিন্ন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা নেওয়া হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে। বছরের শুরু থেকে লাগাতার হরতাল অবরোধে বদলে গেছে পরিস্থিতি। শিক্ষাবিদরা বলছেন, এভাবে চললে ভেঙে পড়বে জাতির মেরুদণ্ড। টানা অবরোধে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা নিয়ে হাসনাত রাব্বির বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ আরিফ। ক্লাস শুরু হতে কয়েক মিনিট বাকি, তাই এত তোড়জোড়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চিত্র এটি, কিন্তু কে বলবে এটি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের ছবি। টানা হরতাল অবরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এটি এখন স্বাভাবিক চিত্র। সপ্তাহের 5 দিন প্রায় বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম, তাই শুক্র শনিবার এলেই বেড়ে যায় ক্লাস ও পরীক্ষার ব্যস্ততা। শুক্র শনিবার অধিকতর নিরাপদ দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। ক্লাস এবং এক্সাম সেগুলো আমরা পুষিয়ে নিচ্ছি আর কি, যাতে করে ছাত্রদের যে শিক্ষা কার্যক্রম সেটিতে তাদের কোনো ঘাটতি না থাকে। কদিন বাদেই এই শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, কিন্তু হরতাল অবরোধে স্বাভাবিক সময়ে ক্লাস হয় না, তাই শুক্রবারে কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা। চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে। সব মিলিয়ে এবছর এসএসসিতে রেকর্ড 43টি এবং মাদ্রাসায় 24টি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে, যার প্রভাব পড়ছে অন্য শ্রেণীর পাঠদানেও। এভাবে চলাতে যে প্রবলেমটা হচ্ছে, যে বাচ্চাগুলো নতুন ভর্তি হলো তাদের কিন্তু চেহারাই আমরা দেখতে পারলাম না এখন পর্যন্ত, ওরাও এসে কিন্তু ক্লাস করতে পারলো না। এটা একটা আমাদের জন্য একটা খারাপ
দিক কি বলতে হবে। কিন্তু এভাবে চলতে থাকলে কি হবে তার পরিণাম? এই শিক্ষাবিদ বলছেন এর খেসারত দিতে হবে পুরো জাতিকে। যেভাবে লেখাপড়া করে শেষ করে করা উচিত ছিল সেটা করতে পারলো না, অর্থাৎ তারা যে অর্জিত জ্ঞান, যে মেধা তাদের অর্জন করা উচিত ছিল সেটা না করে তারা পরবর্তী ধাপে আবার তাদেরকে নিয়ে যেতে হবে। কাজেই এইভাবে একটা যদি নষ্ট হয়ে যায় শিক্ষা জীবন, তার শুধু একটা জাতি একটা অনেক দূর পিছিয়ে যায় আমরা বলে মনে করি আর কি। দেশের শিক্ষা ব্যবস্থার কর্ণধার খোদ শিক্ষামন্ত্রী এভাবেই বারবার পরীক্ষার সময় হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানান। তার এমন আকুতিই বলে দেয় রাজনৈতিক অস্থিরতার কাছে কতটা অসহায় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। আমরা সাহায্য চাই, আমাদের ছেলে মেয়েরা যেন নিরাপদে লেখাপড়া করতে পারে। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো একজনকে আটক করা হয়েছে। হত্যার সাথে বেশ কয়েকজন জড়িত বলেও দাবি তার। এদিকে অভিজিতের বিষয়ে বিস্তারিত জানতে তার বাবা অজয় রায়ের সাথে কথা বলেছে গোয়েন্দা পুলিশ। সকালে সিদ্ধেশ্বরীর বাসা থেকে লেখক অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অজয় রায়কে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। এ সময় তার কাছে ছেলে সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চায় গোয়েন্দা পুলিশ। পরে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। জানা গেছে, অজয় রায়ের সাথে যখন গোয়েন্দা পুলিশ কথা বলছিল তখন এফবিআই সদস্যরা ডিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন। তাদের সাথে খুব সাধারণ কথা হয়েছে, কোনো স্পেশাল কথা হয়নি। আমি শুধু ওদেরকে বলছিলাম মামলার অগ্রগতিটা কি আমাকে জানাবেন কিনা। তো বললো যে স্যার আমরা চেষ্টা করছি এবং যদি কিছু বলার মতো থাকে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো। সমসাময়িক বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিড দ্য রিপোর্টার্সে এবারের অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিজিৎ হত্যা তদন্তের অগ্রগতি কতটুকু তার কাছেই প্রশ্ন ছিল সাংবাদিকদের। তারা বেশ কয়েকজন আসছিল, তারা এমন ভাবে অবস্থান নিয়েছিল, এমন ভাবেই চতুর্দিক দিয়ে ছিল, এটা অনেকেরই সন্দেহের হয়নি যে তাকে এখানে খুন করবে। ফারাবেদিকে অ্যারেস্ট করেছে এবং তার আরেকজন আমরা তাকে ধরেছি এবং সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে আমরা খোঁজ করছি। আমরা তাদেরকে ধরতে পারলেই আমরা সমস্ত কিছু উদ্ঘাটন করতে পারবো। এই ব্যাপারে গোপীবাগের 6 মার্ডার, মাওলানা ফারুকী হত্যার মতো ঘটনায় দেশি গোয়েন্দাদের ব্যর্থতা এফবিআই আসার কারণ কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, প্রতিটি ঘটনাই আলাদা, তারা নিজেদের কারণেই এসেছে। আমাদের গোয়েন্দারা অবশ্যই তাদের কাজ করছে এবং কোনোখানে তারা ফেলিওর হয়নি। এফবিআই যেহেতু সে যুক্তরাষ্ট্রের নাগরিক সেই জন্যই আসছে এবং তাকে আমাদের বৈদেশিক মন্ত্রণালয় থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে। এদিকে নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে এফবিআইকে। আধুনিক টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেখানে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেই কারণে মামলার তথ্য দ্রুত উদ্ঘাটনের জন্য এফবিআর যে কারিগরি সহায়তা সেটা আমরা গ্রহণ করছি। 26 ফেব্রুয়ারি টিএসসি এলাকায় অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে মারা যান অভিজিৎ, আর উন্নত চিকিৎসার জন্য বন্যাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে। তারা দুজনই সেখানকার অভিবাসী হওয়ায় প্রথম থেকেই ঘটনা তদন্তে আগ্রহ জানায় এফবিআই। সরকার সবুজ সংকেত দিলে গত বৃহস্পতিবার ঢাকায় এসে কাজ শুরু করে এই মার্কিন গোয়েন্দা সংস্থা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।